নমস্কার বন্ধুরা, আরএস গল্পকথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা শুনছিলেন শ্রী বুদ্ধদেব গুহর লেখা জঙ্গলের জার্নাল, আজকের 7ম পর্ব। বেলা পড়ে এসেছিল। বাঘমুন্ডার দিক থেকে পুরুনাকোটের দিকে হেঁটে আসছিলাম, জঙ্গলের সুড়িপথ দিয়ে একা একা। শীতের সন্ধ্যের অদৃশ্য হিমেল আঙুল পিছন থেকে ঘাড় ছুঁয়েছিল। দিন ও রাতের মধ্যবর্তী এই এক ফালি বেওয়ারিশ বেওয়াফা সময়টুকুতে এসে পৌঁছলেই বুকের মধ্যে একটা চাপা বেদনা গুমড়োতে থাকে। বোস্টম নালার পাশেই জঙ্গলের ঠিকাদারের ডেরা। নালার মধ্যে যেখানে জল গভীর, তারই পাশে আকাশ ছোঁয়া শাল সেগুন এবং নানা রকম জাল কাঠের জঙ্গলের মধ্যে কতগুলো ঝুপড়ি। সামনেটায় ঘাস ও আগাছা কেটে পরিষ্কার করে নেওয়া হয়েছে। চতুর্দিকে বিভিন্ন ভঙ্গিমায় বসে থাকা হাতির মতন নানা আকারের বিরাট বিরাট কালো পাথর। ঝুপড়িগুলোতে কাবারিরা থাকে। ঝুপড়িগুলোর বিপরীত দিকে একটা তাঁবু খাটানো। সেই তাঁবুই এখন আমার বাসা। ডেরা এখনো দূরে আছে। সূর্য হেলে পড়েছে পশ্চিমে। গাছগাছালির ফাঁকে ফাঁকে ম্লান সোনালি আভার আভাস দেখা যাচ্ছে ওদিকের আকাশে। পূবে ছায়া নেমেছে ভারী হয়ে। ময়ূর ডাকছে থেমে থেমে পথের বাঁ দিক থেকে। নানা রকম পাখির সম্মিলিত কাকলিতে কাকলিমুখর হয়ে রয়েছে বন বনান্তর। ঝিঝির স্বর উঠছে শীতের দিনের ঠান্ডা নিরন্ধ্র গাছগাছালির মধ্যে থেকে। এই শীতের বিকেলে এক আশ্চর্য মহিমা বন জঙ্গলের, বিশেষ করে এরকম গভীর বন জঙ্গলে, যেখানে জন্তু জানোয়ার পাখপাখালি এখনও বেঁচে আছে, যেখানে সভ্যতা নামক অসভ্যতা তার চক্ষুলজ্জাহীন সৌন্দর্য জ্ঞানহীন কদর্য হাত বাড়ায়নি এখনো। আর একটু এগোতেই একটা জিপের ইঞ্জিনের আওয়াজ পেলাম। জিপ গাড়িগুলো এই পরিবেশে আশ্চর্য মানিয়ে যায়। গাছপালার মধ্যে মধ্যে পাহাড়ে পাহাড়ে ধাক্কা খাওয়া দুরাগত জিপের ইঞ্জিনের গোঙানিকে কোনো জানোয়ারেরই আওয়াজ বলে ভুল হয়। জিপটা এদিকের গড়িয়ে যাওয়া উতরাই, ওদিককার চড়াই উঠছিল। যে পথে হাঁটছিলাম তাকে পথ বলে না। গত শীতে ঠিকাদারদের ট্রাক যাওয়া আসা করায় পথের দুপাশে চাকার দাগ হয়ে গিয়েছিল, ঘাস মরে গিয়েছিল। তারপর আবার বর্ষায় ঘাস গজিয়ে উঠেছে তাতে। মধ্যের ফালিটুকুতে যেখানে চাকা স্পর্শ করে না, সেখানে এক হাঁটু আগাছা ও ঘাস গজিয়েছে। তাদের ইঞ্জিনের এবং ডিফারেন্সিয়ালে ছুঁয়ে সরসর আওয়াজ করে জিপটা এগিয়ে আসছে। সামনের বাঁকের মুখে জিপটাকে দেখা গেল। ছাইরঙা জিপটা এই আসন্ন অন্ধকারের ছায়াচ্ছন্ন পটভূমিতে পুরোপুরি ক্যামোফ্রেজড হয়ে গিয়েছিল। পাইকারা জিপ চালাচ্ছিল। টিউলি পাশে বসেছিল। আমাকে দেখেই জিপটা দাঁড়িয়ে গেল। খালি গায়ের ওপর গামছা জড়ানো, মালকোচা মেরে ধুতি পরা টিউলি লাফ দিয়ে নেমে আমার দিকে দৌড়ে এলো। দৌড়তে দৌড়তে এসে বলল, বাবু, বড্ড বাঘটা। বাঘ? কোথায় রে? তারপর আর কথা না বলে ওর সঙ্গে দৌড়ে গেলাম জিপের দিকে। ইতিমধ্যে আগাছা ভেঙে ঘাস দোলে পাইকারা জিপটার মুখ ঘুরিয়ে নিয়েছিল। আমি সামনের সিটে বসলাম। টিউলি লাফ দিয়ে পিছনে উঠতে না উঠতেই পাইকারা অ্যাক্সেলারেটরে চাপ দিল। গিয়ারেই ছিল গাড়ি। দ্রুতবেগে চড়াইটা নামতে লাগলো জিপ। দূর থেকে দেখা যাচ্ছিল ওদের। ওরা সকলে, সব কাবারিরা ভিড় করে ডেরার সামনে দাঁড়িয়েছিল একই জায়গায়, পুরুনাকোটের দিকে মুখ করে।
আমরা গিয়ে পৌঁছতেই ওরা সমস্বরে কথা বলতে লাগলো। একটা বড় বাঘ এতক্ষণ পথের মাঝখানে বসেছিল। অত বড় বাঘ নাকি তারা কেউ জন্মে দেখেনি। ওরা বলল বাঘটা পোড়ো ধরবার জন্যে এসেছিল। ওড়িয়াতে মোষকে পোড়ো বলে। গভীর জঙ্গলে কাঠ কেটে জঙ্গল থেকে মোষ দিয়ে কাঠ টানিয়ে আনতে হয়। মোষরা কাঠ টেনে এনে সুবিধে মতো এমন জায়গায় রাখে যেখান থেকে কাঠ লোড করা সোজা। ট্রাকগুলো জঙ্গলের বিভিন্ন জায়গায় যেখানে যেখানে কাজ হচ্ছে সেখান থেকে কাঠ লোড করে চলে যায় কটকে বা অঙ্গুলে। কাঠ নামিয়ে রেখে আবার ফিরে আসে। ওদের কথা কিন্তু আমার বিশ্বাস হলো না। মোষ ধরার হলে ডেরার এপাশে ওপাশে ছড়িয়ে রাখা মোষগুলোর যে কোনো একটাকে সে বাঘ বিনা আড়ম্বরে ধরতে পারত। এখন নভেম্বর মাস, বাঘ ও বাঘিনীর মিলনকাল। যে এসেছিল সে বাঘ কি বাঘিনী যাই হোক, তার আজ অভিসার আছে। নইলে বিকেল বিকেল ঘুম থেকে উঠে ডেরার সামনের পথের মসৃণ ধুলো মেখে সে নিজেকে সাজাতো না। সে কথা ওদের বলতেই ওরা হাসাহাসি করল, কিন্তু বিলক্ষণ বুঝলাম যে ওরা একটু ভয় পেয়েছে। ওরা জঙ্গলের লোক, বাঘ কাকে বলে জানে। চিড়িয়াখানার খাঁচার সামনে বুক ফুলিয়ে দাঁড়িয়ে শালির কাছে বীরত্ব দেখাবার জন্যে খাঁচার মধ্যের বাঘকে ওরা ঢিল ছুঁড়ে মারেনি কখনো। স্বাভাবিক কারণে বাঘের রাজত্বে জন্মাবধি বাস করে বড় বাঘের ক্ষমতার পরিচয় জেনে ওরা বাঘকে ভয় করে, সমীহ করে। ওদের ডেরার আশেপাশে বড় বাঘের অস্তিত্ব খুব প্রাঞ্জল কারণেই ওদের ভীত করে। গভীর রাতে বাইরে যখন টুপটুপিয়ে শিশির পড়ে, নালা দিয়ে বরফের মতন ঠান্ডা জল বয়ে যায়, দূরের জঙ্গল থেকে যখন কোটরা হরিণ শাক 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 আওয়াজ করে বাঘের চলাফেরার খবর দেয়, তখন ওরা পাতার ঝুপড়ির মধ্যে নড়ে চড়ে শোয়, একে অন্যের বুকের কাছে কুণ্ডলি পাকিয়ে থাকে। বাইরে মোটা মোটা জালকাঠের আগুন জ্বলে। পিছনের জঙ্গল থেকে টুপটাপ করে মাকাল ফল ঝরে পড়ে। তাতেই মনে হয় বোমা ফাটল। এমনই আশ্চর্য নিস্তব্ধতা রাতের জঙ্গলে। হনুমানের দল মাঝরাতে হুপ 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 করে কি জানি কি দেখে চিৎকার করে ওঠে। শাখা প্রশাখায় জড়াজড়ি করা কুমারী জঙ্গলের মহিরুহুদের এ ডালে ও ডালে ঝাপাঝাপি আর পাতা ঝাঁকাঝাঁকি করে ওরা জঙ্গলের শান্তি বিঘ্নিত করে। একটু পরে সব আবার চুপ হয়ে যায়। নালার একটানা কুলকুলানি কানে আসে। ঝিঝিরা এক সুরে এক লয়ে অর্কেস্ট্রা বাজায়। আগুনে কাঠ পোড়ে, কোনো হতভাগিনী বুড়ির বিলাপের মতন অনির্দিষ্টকাল ধরে, কাউকে শোনাবার প্রত্যাশা না করে। ফুটফাট শব্দ হয়। আগুনের মধ্যে থেকে তারাবাজির মতন ফুলকি ওঠে। লাল জোনাকির মতন জ্বলতে নিভতে নিভতে জ্বলতে আকাশের দিকে মিলিয়ে যায়। নালার মধ্যে সাঁতরে যাওয়া একটা মাছ তার মনের দুর্বোধ্য আনন্দে হঠাৎ জলে ডিগবাজি খায়। পকাত করে একটা আওয়াজ হয় জলে। জল ছিটকে ওঠে। ছিটকে উঠে শিশির ভেজা পাথরগুলোকে আরও একটু ভিজিয়ে দেয়। পাইকারা, টিউলি, গগন, কালিয়া এবং দুর্গা ওদের ঝুপড়ির মধ্যে শুয়ে শুয়ে দীর্ঘশ্বাস ফেলে, ভাবে এবার ঘুমোবে। টিউলির ওর নতুন বিয়ে করা বউ লাবণীর কথা মনে পড়ে। তার সুডোল বুক, তার দু উরুর মাঝের চিকন কালো নরম কাঠবিড়ালির উষ্ণতা। এই শীতের রাতে লাবণীর নগ্ন শরীরের কথা ভেবে মনে করে আধো ঘুম আধো জাগরণে কল্পনায় লাবণীর শরীর নেড়েচেড়ে যে উষ্ণতা, যে আশ্বাসও পায়, এই ঝুপড়ির মধ্যের আগুন এই প্রচণ্ড শীতার্ত রাতে তাকে কখনোই তা দিতে পারে না। সেই উষ্ণতার স্বপ্নীল আবেশে সে চোখ বোঝে। গগন আর পাইকারা ছেলে মানুষ।
ওদের দুজনেরই বাড়ি ফুলবাণী। পরের বছর ওদের দুজনেরই বিয়ে হবে। গগন সাইকেল পাবে একটা বিয়েতে, পায়কারা একটা হাত ঘড়ি। আপাতত সাইকেল এবং ঘড়ির আনন্দেই ওরা বুঁদ হয়ে থাকে। নতুন বউয়ের সম্বন্ধে ওদের এখনও কোনো ঔৎসুক্য জাগেনি। খড়কুটো মুখে করে ওড়াউড়ি করা ছোট ছোট পাখির মতন ওরা ঘোরের মধ্যে, স্বপ্নের মধ্যে ঘর বাঁধার কথা ভাবে। দুর্গার বয়স হয়েছে। পম্পাসর থেকে যে রাস্তাটা লবঙ্গী চলে গেছে ঘন গভীর দুর্ভেদ্য জঙ্গলের ভিতর দিয়ে, সে রাস্তায় তার গ্রাম। সেখানে তার বউ থাকে, তার ছেলে মেয়েরা, তার ভাই থাকে, যে ক্ষেত খামার দেখাশোনা করে। এবারে যখন বাড়ি ছেড়ে আসে তখনও কন্দমূল লাগিয়ে এসেছিল খেতে। শুয়োর, সজারু আর হরিণের উপদ্রবে কন্দমূল বাঁচাতে পারবে কি না জানে না। ওর ছোট ছেলেমেয়েরা সারাদিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত অবধি কন্দমূলের খেতে মূল পাহারা দেয়। সূর্যাস্তর পর ওর ভাই গিয়ে ঝুপড়ির মধ্যে হাঁড়িতে কাঠকয়লার আগুন করে রাত জাগে, মাঝে মাঝে ক্যানেস তারা পেটে। কখনো কখনো বা এক বোতল পানমৌরি গিলে চেঁচিয়ে চেঁচিয়ে অশ্লীল গান গায়। শুয়োর তাড়ায়, সজারু তাড়ায়, নিজের বুকের মধ্যের ভূতপেতনির ভয় তাড়ায়। আধপেটা খেয়ে থাকার দুঃখ উপড়ে ফেলার চেষ্টা করে মন থেকে, মাটি থেকে কন্দমূল ওপড়ানোর মতন। দুর্গা স্বপ্ন দেখে ওর ক্ষেত লাল লাল কন্দমূলে ভরে গেছে। আর কিছুদিন পরেই নভেম্বরের মাঝামাঝি অষ্টমী পূজা। দুর্গাবাড়ি যাবে। ওর বউ নরম নরম গোল গোল এন্ডুলি পিঠা বানাবে। গুড় দিয়ে এন্ডুলি পিঠা খাবে দুর্গা। আরও খাবে অন্য রকমের এন্ডুলি পিঠা, যে পিঠা বহুদিন খাওয়া হয়নি তার। ওরা বললে বাঘটা সোজা রাস্তায় এগিয়ে গিয়েছিল। তারপর বৈষ্ণব নালাটা যেখানে পথটাকে কেটে গেছে, যেখানে একটা কজওয়ে আছে নালার ওপর, তারও আগে গিয়ে বাঁদিকের জঙ্গলে ঢুকে গিয়েছিল। ততক্ষণে অন্ধকারও হয়ে গেছে। সবকটা ঝুপড়ির সামনে আগুনের ওপর কালো কালো মাটির হাঁড়িতে ভাত চাপিয়েছে ওরা। এক একটা ঝুপড়ি এক একটা হাঁড়ি। জঙ্গলে তরি তরকারি পাওয়া যায় না। ডালও একটা বিলাসিতা। মাটির হাঁড়িতে টকবক করে ভাত ফুটছে। ভাতের মিষ্টি গন্ধ বেরুচ্ছে। জায়গাটা ঘামের ভাত, মেহনতের ভাত, মিষ্টি ভাতের গন্ধে ভরে আছে। ওরা কেউ কেউ বা ভাতের মধ্যে একটু আফিংয়ের গুঁড়ো ঢেলে দিয়েছে। ঘুম ভালো হবে, নেশাও হবে। দেশি বিদেশি বইয়ে যেসব ক্যালোরির হিসাব থাকে সেসবের খবর রাখে না ওরা। ওরা শুধু ভাত খেতে পেলেই নিজেদের কৃতার্থ মনে করে। দিনে ও রাতে দুবেলা, ভোরবেলা একবার আর কাজ সেরে এসে সন্ধেবেলায় একবার। ওরা এই খেয়েই সারাদিন কাজ করে। টাঙ্গি কাঁধে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ায়। যেখানে রাইফেল হাতেও আমাদের মতন শহুরে শৌখিন শিকারীদের ঢুকতে গা ছমছম করে, সেখানেই ওরা সারাদিন সারা রাত কাটায়। আফিংই ওদের জান। আফিংই ওদের বেশিরভাগকে পায়ে দাঁড় করিয়ে রাখে। ওদের মুখগুলো ফ্যাকাশে, জোলো জোলো, ফোলা ফোলা রক্তশূন্য হয়ে যায়। যৌবনে বিশেষ কিছু বোঝা যায় না, তখন রক্তের তেজ থাকে। কিন্তু ওদের মধ্যে বেশিরভাগ কাবারিরই যৌবনের পরেই বার্ধক্য। ওরা অনেক গান গায়, অনেক কাঠ কাটে, পানমৌরি খেয়ে অনেক হাসে। তারপর একদিন হাসতে হাসতে নিজেকে, নিজের জীবনকে, নিজের অস্তিত্বকে পরিহাস করতে করতে কখন যে একটা প্রচণ্ড পরিহাসের মতন বাঁশের চাটাইয়ে মোড়া অবস্থায় মাছি ভনভন সব হয়ে নদীর নালার পাড়ে কি পাহাড় চূড়ায় ছাই হওয়ার জন্যে চলে যায় ওরা, তা নিজেরাই জানে না। ওরা যেখানে পুড়ে ছাই হয় সেখানে জমি বড় উর্বরা। ভারী সুন্দর লাল থোকা থোকা না নৌরিয়া
ফুল ফোটে তার চারপাশে। ওদের জীবিতাবস্থার হাসি চিরদিন সেই ফুলগুলোতে লেগে থাকে। নকুল আমাকে চা বানিয়ে দিয়েছিল। পরপর 2 কাপ চা খেয়ে আমি আগুনের পাশে কাঠের গুঁড়িতে বসলাম ওদের সঙ্গে গল্প করবার জন্যে। প্রতি রাত্রে এই সন্ধ্যের সময়ের পর থেকে রাত 8টা অবধি আমাদের গল্প হয়। ওরা অনর্গলমুক্ত মনে ওদের কথা বলে, ওদের ঘরের কথা, ওদের ভবিষ্যতের কথা, ওদের অতীতের কথা। কত কি যে জানার আছে ওদের কাছে, তা বলার নয়। বাঘটাকে দেখে ওদের মধ্যে কার কী রিয়াকশন হয়েছিল তাই নিয়ে এখন আলোচনা হচ্ছিল, হাসাহাসি হচ্ছিল। ওরা সকলেই আমার কাছ থেকে পাইপের টোবাকো চেয়ে তামাক পাতার মতন ঠোঁটের নিচে রেখে খেতে ভালোবাসে। রোজ সকাল সন্ধ্যেতে এই এক রিচুয়ালের মধ্যে দিয়ে যেতে হয়। ওদেরও ভাত হচ্ছিল, আমারও ভাত হচ্ছিল। একটু ডাল ও একটা বুনো মুরগির ডিম ছেড়ে দিয়েছিল নকুল ভাতে। ভাতের গন্ধের মধ্যে বসে আমরা গল্প করছিলাম। এমন সময় ট্রাকের আওয়াজ পাওয়া গেল। এই ডেরার ম্যানেজার হটবাবু কটক গিয়েছিলেন মালিকদের হিসাব নিকাশ দিতে। ট্রাকটা এসে দাঁড়ালো ডেরার সামনে। ডেরা অবধি ট্রাক আসার মতন পথ আছে, কিন্তু তারপর আর ট্রাক যাবার রাস্তা নেই। ট্রাকের যুবক ড্রাইভার ও ক্লিনার লাফাতে লাফাতে এলো। পেছনে পেছনে ধীর পায়ে বৃদ্ধ হটবাবু। হটবাবু বললেন, ডেরা থেকে 1/2 মাইল দূরে একটা বিরাট বাঘের সঙ্গে ওদের দেখা হয়েছে। বাঘটা রাস্তা ধরে রাস্তার মাঝ বরাবর আমাদের ডেরার দিকেই আসছিল। ট্রাকের আওয়াজ শুনে রাস্তা থেকে জঙ্গলে নেমে গেছে। বাঘের পুনরাগমনের কথা শুনে সকলকেই একটু চিন্তিত দেখালো। হটবাবু বেশ উদ্বিগ্ন হলেন যখন শুনলেন যে ডেরার সামনেই বড় বাঘকে দেখা গেছে সন্ধ্যের মুখে। মোষগুলো ডেরার আশেপাশেই বাঁধা ছিল এদিকে ওদিকে। হটবাবু আমাকে অনুরোধ করলেন রাইফেলটা নিয়ে কালী আর গগনের সঙ্গে একটু যেতে। ওরা মোষগুলোকে এক জায়গায় করে একেবারে ডেরার পাশেই বেঁধে দেবে। নতুন ট্রাক ড্রাইভার ছোকরা পাঞ্জাবি মেহেরচাঁদ খুব সাহসী ও উৎসাহী লোক। ও একটা জ্বলন্ত কাঠ তুলে নিয়ে মশালের মতো করে আমাকে বলল, চালিয়ে সাহাব। আমি হটবাবুকে খুশি করার জন্য ওদের সঙ্গে গেলাম। মিনিট 15-র মধ্যে কালী আর গগন পোড়োগুলোকে খুলে এনে ডেরার পাশে বেঁধে রাখল। শেষ পোড়োটা যেখানে বাঁধা ছিল সেখানে পৌঁছতেই এক কাণ্ড হলো। সেটা প্রায় 100 গজ দূরে ছিল ডেরা থেকে। পোড়োটা থেকে হাত 30 দূরে একটা বড় কালো পাথর ছিল, প্রায় 1 তলা সমান উঁচু। তার উপরে একটা ঝাঁকড়া কুচিলা নাক্স ভমিকা গাছ। মেহেরচাঁদ যখন জ্বলন্ত কাঠটাকে উঁচু করে ধরেছে, ঠিক তখনই সেই গাছের ছায়ায় পাথরের ওপর একজোড়া চোখ জ্বলতে দেখা গেল, লাল লাল। 2টি চোখের দূরত্ব ও চোখের আয়তন দেখে কালিয়া, গগন এবং আমি 3 জনেই বুঝলাম যে ওটা একটা বড় খাটাস অথবা ছোট চিতাবাঘ। কোনো কারণে ওখানে ওত পেতে বসে আছে। কিন্তু মেহেরচাঁদ জঙ্গলে নতুন চাকরি নিয়ে এসেছে। সে শুনেছে অন্ধকারে বাঘের চোখ জ্বলে এবং একটু আগে পেছন থেকে স্বচক্ষে বাঘ দেখেওছে সে ট্রাকের স্টিয়ারিংয়ে বসে। কিন্তু দৈত্য প্রমাণ ডিজেল মার্সিডিজ ট্রাকের স্টিয়ারিংয়ে বসে তার তীব্র হেডলাইটের আলোয় বাঘ দেখা এক, আর পায়ে দাঁড়িয়ে জ্বলন্ত কাঠের কম্পমান লাল স্থিমিত আগুনে গভীর জঙ্গলের মধ্যে আলো পড়া জলজলে বুক হিম করা চোখ দেখা আর এক। তাছাড়া মেহেরচাঁদের কল্পনা তখন বাঘে ভর্তি। শুধু তখন কেন, তখন থেকে বেশ কিছুদিন ধরেই সে শয়ে শয়ে বাঘ দেখবে স্বপ্নে। বেচারার দোষ নেই।
জঙ্গলে প্রথম প্রথম গেলে সকলেরই ওরকম হয়, হওয়াই স্বাভাবিক। ওই খাটাসের চোখে আলো পড়ার সঙ্গে সঙ্গে মেহেরচাঁদ দুবার নিচু গলায় শের শের বলে জ্বলন্ত কাঠটা হাতে নিয়েই আমাদের নিরন্ধ্র অন্ধকারে ফেলে এক দৌড়ে ডেরার দিকে চলে গেল। পেছন ফিরে একবার তাকালো না পর্যন্ত। গগনটা খিলখিল করে হেসে উঠল। কালিয়া বলল, সরাকু কাণ্ডটা দেখিলি বাবু, আন্ধারে কিচ্ছি দিশি পড়ু নাই, আউ সে নেহটা ধরি কি পলাইলে। অর্থাৎ শালার কাণ্ডটা দেখলে বাবু, অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না, আর সে আগুনটা নিয়ে পালিয়ে গেল। আমারও মজা লেগেছিল, কিন্তু হাসলাম না। মেহেরচাঁদের অবস্থা ডেরায় ফিরে আরও বেশি শোচনীয় হবে বলে। পুরোটাকে নিয়ে আমরা যখন ডেরার সামনে এসে পৌঁছলাম, তখন মনে হলো কোনো মন্ত্র বলে সবাই সেখান থেকে উধাও হয়ে গেছে। সকলেই, একমাত্র দুর্গা ছাড়া। দুর্গা, মুহুরী, সে এমন অনেক বাঘ এ জীবনে চড়িয়ে খেয়েছে, আর সকলেই যে যার ঝুপড়ির মধ্যে ঢুকে পড়েছে। একমাত্র দুর্গা আগুনের পাশে ওর হলুদ রঙা লুঙ্গি পরে বসে বসে আগুনটা ফু দিয়ে জোর করছে, আর অশ্রাব্য ভাষায় কাবাডিদের ভয় পাওয়ার জন্যে গালাগালি করছে। আমরা যেতেই ওরা একে একে বেরিয়ে এলো, সব শুদ্ধ জনাকুড়ি কাবাডি। কালিয়া আর গগনের মুখে মেহেরচাঁদের কথা শুনে সকলে মিলে হাসাহাসি শুরু করল। মেহেরচাঁদকে আমি বাঁচাবার চেষ্টা করলাম। বললাম, প্রথমে আমিও চোখ দুটোকে বাঘের বলেই ভুল করেছিলাম, কিন্তু তাতে মেহেরচাঁদের হেনস্থা কিছু কমল না। কাবাডিরা কিন্তু কখনো এমন করে না। বাঘ কি হাতি দেখলে রাতের বেলা অথবা দিনের বেলা ডেরার কাছাকাছি ওরা বাঘের সঙ্গে পাল্লা দিয়ে গলা চড়ায়। পাইকারা বলল যে ওরা ভেবেছিল সত্যিই বাঘ, আর যদি আমি গুলি করতাম বাঘকে, তাহলে তারপর অনেক কিছু ঘটতে পারত। সেজন্য সাবধানতা অবলম্বন করে ঝুপড়ির মধ্যে চলে গিয়েছিল। ভেবে দেখলাম ভালোই করেছিল। হটবাবুকে কোথাওই দেখা গেল না। দুর্গা বলল, ভালো হয়েছে, সে বুড়োকে বাঘে নিলে ওই এরপর ম্যানেজার হবে, ওর উন্নতির রাস্তাটা নির্বিঘ্ন হয় তাহলে। দুর্গার কথা শেষ হতে না হতে নালার দিকের অন্ধকার ফুঁড়ে ডান হাতে লুঙ্গি এবং বাঁ হাতে ঢাল অর্থাৎ ঘটি ধরে হটবাবু এসে উপস্থিত হলেন। দুর্গাকে গাল দিয়ে বললেন, তোর কপালে ম্যানেজার হওয়া নেই এত শিগগিরই। কাবাডিরা খেলো, আমাদেরও খাওয়া দাওয়া শেষ হলো। হটবাবু খেয়ে দিয়ে লাল লুঙ্গির ওপর কালো র্যাপার গায়ে দিয়ে কালো বাদুড়ে টুপি মাথায় চড়িয়ে আমার পাশে এসে বসলেন কাঠের ওপর। তার গড়গড়াটাও সঙ্গে এলো। কটকের সুগন্ধি অম্বুরি তামাকের গন্ধ ছড়াতে লাগলো বনময়। তার সঙ্গে ভুরুত ভুরুত করে গড়গড়া টানার শব্দ। কাবাডিরা আগুনের মধ্যে বড় বড় গুঁড়ি এনে ফেলে আগুনটাকে জোরদার করল। হটবাবু বললেন, রিজুবাবু, একটা কথা বলি, রাগ করবেন না তো? বললাম, বলুন না, কি কথা? হটবাবু দ্বিধাগ্রস্ত গলায় বললেন, হ্যাঁ, আমার মনটা ভালো বলছে না। বাঘটাকে কাবাডিরা দেখলো সন্ধ্যের সময়, তারপর আবার আমরাও দেখলাম, ক্যাম্পের দিকেই আসছিল। একটাও পরে যদি মেরে দেয় তাহলে বড় আফসোসের কথা হবে। আপনি কি একটু সজাগ থাকবেন রাতে? কিছুক্ষণ যদি রাইফেল নিয়ে আগুনের পাশে বসে থাকেন তাহলে তো আরও ভালো হয়। এই শীতে আপনার কষ্ট হবে জানি, কিন্তু আমরা নির্বিঘ্নে ঘুমোতে পারি। বসবেন? জানতাম যে হটবাবু ও কাবাডিদের ভয় অমূলক। অন্তত আজ রাতে কোনো ভয় নেই, কারণ যে বাঘ পোড়ো ধরবে
সে জঙ্গলে সড়কে ইভিনিং ওয়াক করে না বারবার। অবশ্য জাগতে হবে না, পোড়োরা ভীষণ সাবধানী। তাছাড়া ছটি পোড়ো একই সঙ্গে বাঁধা আছে। বাঘ ওদের ধারে কাছে এলেই ওদের মধ্যে কেউ না কেউ টের পাবে। ওদের হাবভাব দেখেই বোঝা যাবে যে বাঘ এসেছে। বাইরে থাকতে আমার কোনো আপত্তি ছিল না। তাছাড়া এতজন লোকের যখন ইচ্ছা যে আমি বাইরে থাকি, রাত জাগি, তখন আপত্তি করার মানেও হয় না কোনো। বললাম, বেশ তো, থাকবো। হটবাবু বললেন, পূবের আকাশ ফর্সা হওয়ার সঙ্গে সঙ্গে চা করে আপনাকে জাগিয়ে দেব। আমি বললাম, আচ্ছা। হটবাবু একটু পর গড়গড়া সমেত ভিতরে চলে গেলেন। তামাকের হালকা গন্ধ রেখে গেলেন আমার জন্যে। তাঁবুর ভিতর গিয়ে টুপিটা আর ওভারকোটটা নিয়ে এলাম। রাইফেলটার রিচ খুলে দুটো সফট নোজড বুলেট ভরে নিলাম। রাইফেলের সঙ্গে ক্যাম্পে লাগানো ছোট ব্যাটারির টর্চটা কাজ করছে কিনা দেখে নিলাম। তারপর রাইফেলটাকে কাঠের গুঁড়িতে হেলান দিয়ে রেখে গুঁড়িতে পিঠ দিয়ে বসলাম। আমার দারুণ লাগে এমনই সব দীর্ঘ একাকী রাত, মরির ওপরে বাঁধা মাচায় কিংবা ক্যাম্পের সামনে একা একা। কত কি ভাবা যায়। নিজের মনটাকে তোমাকে লেখা চিঠির মতো ছিঁড়ে ফেলা যায়, আবার মিলিয়ে মিলিয়ে জোড়া লাগানো যায়। অথবা মুর্শিদাবাদের ধুনুরিরা যেমন করে বালাপোষ বানায়, তেমন করে নিজের মনকে ধুনে ধুনে, মনকে ফিনফিনে করে পিছে পিছে আকাশে ছড়িয়ে দিয়ে আবার সেই টুকরোগুলো নিচে ধরা যায়। তারপর পরতে পরতে খস কিংবা জুইয়ের আতর লাগিয়ে সাজিয়ে গুছিয়ে নেড়ে চেড়ে চমৎকার সুগন্ধি বালাপোষ করে নিয়ে তা দিয়ে জড়িয়ে মুড়ে বসে ভাবতে 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 কি চমৎকার, কি চমৎকার রাতের পর রাত কাটিয়ে দেওয়া যায়। এখন কৃষ্ণপক্ষ, চাঁদ উঠবে দেরি করে। যখন এসেছিলাম, মানে যেদিন এসেছিলাম এখানে, সেদিন পূর্ণিমা ছিল। জিপটা পম্পাসর ছেড়ে জগন্নাথপুর পেরিয়ে পুরুনাকোটের একেবারে কাছাকাছি এসে খারাপ হয়ে যায়। খারাপ মানে ফুয়েল ইঞ্জেকশন পাম্প কাজ করছিল না। পাইকারা বনেট খুলে ইঞ্জিনের ভিতরে মুখ নামিয়ে গাড়ি ঠিক করছিল। আমি পাইচারি করছিলাম ধূলিধূসরিত পথে। এই জায়গাটা ফাঁকা ফাঁকা। রাস্তার পাশেই ঝুঁকে পড়েনি জঙ্গল, চন্দ্রাদ্রোপের সৃষ্টি করেনি মাথার উপর। চতুর্দিক ফুটফুট করছিল জ্যোৎস্নায়। ফুটফুট বলা ঠিক হবে না, বন পাহাড় শুধু গ্রীষ্মকালের চাঁদের আলোতেই ফুটফুট করে। শীতের চাঁদে বন পাহাড় সপ সপ করে। শিশির ভেজা বন পাহাড়ে আলো পিছলে যায়। রাত যত গভীর হয়, একটা কুয়াশার মতো হিমের আস্তরণ পড়তে থাকে। তাতে যেন পাহাড় জঙ্গলের রূপ অস্পষ্ট হয় বলেই আরো খুলে যায়। পথের বাঁ পাশে একটা বিল ছিল, তাতে সাদা ফুল ফুটেছিল শাপলার, অসংখ্য, হাজার হাজার। বিলের পাশে কার যেন ছোট্ট কুড়ে। একসময় এখানে কেউ থাকতো। এখন খড়ের চাল ভেঙে গেছে, মাটির দেওয়াল ধসে পড়েছে। ভেরেন্ডার বেড়া লাগিয়েছিল কুড়ের মালিক একসময় কুড়ের চারপাশে। তা এখন জঙ্গলে রূপান্তরিত হয়েছে। চাঁদের আলোয় ভেরেন্ডার উজ্জ্বল পাতাগুলো, শাপলার ফুল সব যেন হাসছিল। আমি সেই সাধারণ অথচ অসামান্য দৃশ্যে মুগ্ধ হয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ। পথের ডান ধারে ধু ধু রূপলি ধোয়া ধোয়া দেখা যায় ধান ক্ষেত। দূরে মাঝে মধ্যে রাত জাগার ঘর। সেই ধান ক্ষেত শেষ হয়েছে গিয়ে বাঘমুন্ডা রেঞ্জের মাথা উঁচু পাহাড় শ্রেণীতে। সেই রাতের দিগন্ত বিস্তৃত পাহাড় শ্রেণীকে মেঘ মেঘ দেখাচ্ছিল।
এতক্ষণে হাতির দল নেমেছে বোধহয় ধান খেতে। ধান খেতে এই অঞ্চলে হাতি খুব বেশি। হাতির জন্য ধান করাই মুশকিল। এক এক দলে 3-4টি থেকে 15-20টি পর্যন্ত নামে ওরা। ওদের পাহাড় প্রমাণ শরীরগুলো নড়ে চড়ে বেড়ায়, যাদের আলু পিছলে যায় বড় বড় সাদা দাঁতে। মাঝে মাঝে হঠাৎ কোনো মাদি হাতি বৃঙ্ঘন করে ওঠে, কোনো অসংযমী তরুণ মদ্দা হাতিকে তিরস্কার করে। ওরা ঘোরে ফেরে, কাছে আসে, দূরে যায়। রাতজাগা ঘর থেকে অসহায় চাষিরা তাল পটকা ফাটায়, ক্যানেস্তারা পেটে, মশাল নাড়ে। হাতিরা দৃকপাতও করে না। ওদের কর্তব্য ধান খাওয়া। যারা রাত জাগে তাদের কর্তব্য চিৎকার চেঁচামেচি করা। দুপক্ষই দুপক্ষের কর্তব্য সমানে করে যায়। এক সময় রাত গভীর হয়ে আসে। চাঁদের আলোয় হাতিদের গায়ের ছায়া ধান খেতে পড়ে। ওরা কতগুলো অপসৃয়মান আবছা স্তূপের মতো দূরের পাহাড় শ্রেণীর গভীর ছায়ার মধ্যে মিলিয়ে যায়। ঘন ছায়ার ছায়াচ্ছন্নতার ওপর কতগুলো চলমান তরল ছায়া সুপার ইম্পোজড হয়ে যায়। ধান ক্ষেতের ওপর একটা একলা টিটি পাখি টিটির টি করে চমকে চমকে ওঠে, চাঁদকে তাড়া করে দিগন্ত অবধি চাঁদটাকে যেন তাড়িয়ে নিয়ে যায়। ঝুপড়িগুলোর মধ্যে এখন আর কোনো সারা শব্দ নেই। আগুনটাও যেন নিঃশব্দে জ্বলছে। নালা দিয়ে কুলকুলিয়ে জল বয়ে যাচ্ছে, শিশির পড়ছে। গাছের ওপরের পাতাগুলোতে শিশির জমে জমে জল হয়ে নিচের পাতাগুলোয় ঝরছে টুপটাপ শব্দ করে, বৃষ্টির মতো। গভীর রাতের জঙ্গল থেকে একটা আশ্চর্য রহস্যময় ফিসফিসানি উঠছে। কুম্ভাটুয়া পাখিটা ডেকে চলেছে। বহু দূর থেকে তার গুপ 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 একটানা ডাক শিশির ভেজা জঙ্গল বেয়ে কানে আসছে। কল্পনার পাখিটাকে দেখতে পাচ্ছি। বড় বাদামি লেজঝোলা পাখিটা কুরুম অথবা রশি অথবা কোনো মিটকুনিয়া গাছের ডালে বসে একটানা ডেকে চলেছে। ও কাউকে ডাকছে না, হয়তো ডাকার মতো ওর কেউ নেইও। তবুও এই ঘন গভীর জঙ্গলে, এই শীতার্ত সিক্ত রাতেও ও যে বেঁচে আছে, একা থেকেও প্রচণ্ডভাবে যে বেঁচে আছে, এই জানাটাকেই জানান দিচ্ছে গলা ফুলিয়ে, দিকে দিগন্তরে। আমিও একা আছি এই মুহূর্তে। ভুল বললাম, একাই তো সব মুহূর্তে। এই কুম্ভাটুয়া পাখির মতোই একা। কিন্তু চিৎকার করে জানানোর মতো আমার কোনো কথা নেই। আমার কথা এই ফিসফিসে রাতের মতো আমার বুকের মধ্যেই ফিসফিসানি তোলে। আমি নিজেও সেসব কথা ভালো শুনতে পাই না অনেক সময়। তাই বাইরের পৃথিবীকে জানানোর কথাই ওঠে না। মনে পড়ে যাচ্ছিল এখানে আসার অল্প কদিন আগে একদিন তোমার কাছে গিয়েছিলাম, শেষবার। সেই বোধহয় শেষবার তোমার কাছে যাওয়া এ জীবনে, তেমন করে কিছু চাইতে যাওয়া। শেষবার, কারণ আমার জীবন তোমাকে খুঁজতে গিয়ে, তোমাকে পেতে গিয়ে এক কানাগলির মধ্যে হারিয়ে গেছে, যেখানে প্রবেশ পথ ছিল কিন্তু নির্গমনের পথ ছিল না কোনো। তোমার সেই দুপুরবেলার চেহারাটা এখনো চোখে আঁকা আছে, আঁকা থাকবে যতদিন বাঁচবে আমি, যতদিন মস্তিষ্কের মধ্যে স্মৃতির রস ক্ষরণ হবে। তোমার চান হয়ে গিয়েছিল। সাদা খোলের ওপর একটা কালো আর লাল ডুরের টাঙ্গাইল শাড়ি পরেছিলে তুমি, কালো ব্লাউজ, খোপা করেছিলে, সুন্দর। হালকা বসন্ত বাতাস ভেসে আসা করঞ্জ ফুলের গন্ধের মতো নরম প্রসাধনে সাজিয়েছিলে নিজেকে। ছিপছিপে তোমাকে সাদা আর কালো আর লালে মেশা একটা মিষ্টি দুষ্টু প্রজাপতির মতো দেখাচ্ছিল। হাতে একটা
কালো চামড়ার ব্যাগ ঝুলিয়ে তুমি বেরিয়ে যাচ্ছিলে। আমাকে দেখে বলেছিলে, আপনি অসময়ে? আমি অবাক হয়েছিলাম। বলেছিলাম, সে কি, আজকে বুধবার না? আমি তো আজকেই আসবো বলেছিলাম। তুমি অম্লান বদনে বলেছিলে, আমার মনে ছিল না, আমি একটু রানুদির বাড়িতে যাব, এক্ষুনি। আমি দুঃখিত হয়েছিলাম। তোমার কাছে কখনো আসবো বললে 7 দিন আগে থেকে সে কথা আমার মনে হয় দেখা হওয়ার কথা। দেখা হওয়ার দিন, ঘন্টা, মুহূর্ত সব বুকের মধ্যে গাঁথা থাকে। অথচ তুমি কীরকম ক্যাজুয়ালি বলে ফেলো, আমার মনে ছিল না। অনিচ্ছা সত্ত্বেও তুমি খাটের ওপর বসলে, তোমার হাঁটু দুটি বুকের কাছে মুড়ে দুহাত দিয়ে হাঁটু জড়িয়ে বসলে। তোমার কণ্ঠার হাড় দুটি উঁচু হয়েছিল। সেই স্নিগ্ধ ঠান্ডা শান্তির ঘরে, আমার আনন্দনিকেতনে, তোমার ফিঙের মতো কালো চোখ দুটি আমার দিকে চেয়েছিল। আশকল পাখির বুকের মতো তোমার কোমল স্পন্দিত বুকের মধ্যের পেলব ভাঁজটি দেখা যাচ্ছিল। আমি তোমার দিকে, তোমার সমস্ত তুমির দিকে চেয়েছিলাম। ভাবছিলাম যে আমি তোমাকে যে তীব্রতায় চেয়েছিলাম, তোমার মনকে, তোমার শরীরকে, সে চাওয়ার কণামাত্রও তোমাকে কখনো স্পর্শ করেনি। করলে আমার মতো করে কেউই তা বুঝতো না। তা করলে তোমার শরীর মন বিদ্যুৎ চমকের মতো চমকে উঠত, জ্বলে উঠত। সেই উজ্জ্বল উদ্ভাসিত আলোয় তোমার পর্দা টানা সায়ন্ধকার ঘর আলোকিত হয়ে উঠত। তোমার সপক্ষে অনেক যুক্তি ছিল চিরদিনই, কিন্তু সেগুলো আমাকে ঠকানোর, তোমাকে নিজেকে চোখ ঠারার যুক্তি। আসল কথাটা এই যে আমাকে তুমি কখনো আমার জন্যে চাওনি। আমি সব জানি, সব বুঝি, বুঝেও কেন তোমার কাছ থেকে সরে আসতে পারি না। আমার মন বন্ধ জলের মতো তোমার মনের উদাসীনতার পানা পড়া পুকুরে কেন এমনভাবে সীমাবদ্ধ হয়ে থাকে। কেন তোমাকে ভুলে তোমার মন থেকে উপচে গিয়ে আমার মন অন্য কোনো মনে পৌঁছয় না। কেন আমাকে বারে বারে তৃষ্ণার্ত ক্লান্ত অবস্থায় বারে বারে শুধু তোমারই কাছে গিয়ে সে পিপাসা বহুগুণে বাড়িয়ে আবার ফিরেই আসতে হয়। তুমি আমাকে কষ্ট দিয়ে এত পৈশাচিক আনন্দ পাও কেন? কেন কেন? আমি অনেক ভেবেছি। কত নারী তো ওদের ভালোবাসা জানিয়েছে তাদের নিঃশর্ত অঙ্গীকার। কত বিদুষী, কত সুন্দরী জানিয়েছে, আমি যাই চাই, যেমন করে চাই, তারা তা সবই দিতে পারে। শুধু আমাকে সুখী দেখার জন্যে তারা সব কিছু করতে পারে, শুধু আমারই জন্যে। তবু কেন, এখনও কেন তোমাকে আমি ঘৃণার মধ্যে, অতীতের অন্ধ আধির মধ্যে নিক্ষেপ করে নিজেকে ভারমুক্ত করতে পারি না? কেন তুমি ব্যতি রেখেও সুখী হতে পারি না, সুখী করতে পারি না নিজেকে? কেন তোমাকে ভুলতে পারি না? মাঝে মাঝে আমার সেই উর্দু শায়েরির কথা মনে পড়ে। মির্জা গালিবের লেখা না অন্য কারোর ঠিক মনে নেই, মনে আছে শুধু শায়েরিটুকু। এ তো नहीं कि तुम सा जहाँ में हसीन नहीं, इस दिल का क्या करूँ बेहाल तक कहीं नहीं। এ তো নয় যে তোমার যে সুন্দরী পৃথিবীতে আর নেই, কিন্তু কি করি আমি, কি যে করি আমার এই হৃদয় নিয়ে, কি যে করি আমি, এ যে অন্য কোথাও কোনোখানেই যেতে চায় না, এ যে সরে না, নড়ে না। তুমি তোমার প্রতি আমার সর্বাঙ্গীন ভালোবাসার সহজ অধিকারে আমি ছাড়া আর যারা তোমাকে ভালোবাসে
তাদেরও ভালোবাসতে বাধ্য করো আমাকে। তোমাকে যে চায়, যারা চায়, তাদের সঙ্গে আমার যোগসূত্র তুমি, শুধু তুমি। কিন্তু তুমি তাদেরও যদি ভালোবাসতে বাধ্য করো আমাকে, তখন বিদ্রোহ করতে ইচ্ছে হয়। মাঝে মাঝে মনে হয় তোমাকে বলি, দরকার নেই, আর দরকার নেই। তুমি ফিরিয়ে দাও আমার হৃদয়। আমার দ্বারা এই হাটে বিকিকিনি সম্ভব নয়। একটা পোড়ো হঠাৎ দাঁড়িয়ে উঠল। তার গলার কাঠের ঘণ্টাটা একটা গম্ভীর শুকনো ডুংডুং আওয়াজ করল। অন্য পোড়োগুলো, যেগুলো শুয়ে বসেছিল, তারা সকলেই মাথা উঁচু করে কান খাড়া করে পথের দিকে দেখতে লাগলো। ওরা নিশ্চয়ই কিছু দেখে থাকবে ওদিকে। আমি উঠে রাইফেলটা নিয়ে ওদিকে এগিয়ে গেলাম। জানতাম আর যে জানুয়ারি হোক, বাঘ নয়। বাঘ ধারে কাছে এলে পোড়োদের চেহারাই অন্যরকম হয়ে যেত। সাবধানে এগিয়ে পথের কাছে পৌঁছতেই এক আশ্চর্য দৃশ্য চোখে পড়ল। যিনি বা যারা এমন দৃশ্য না দেখেছেন, তাদের এই দৃশ্যের পদ্মময়তা বোঝাবার মতো ভাষা আমার নেই। তখন রাত 1টা। বাঘমুন্ডার দিক থেকে ঠিক পথটায় সোজাসুজি দূরে জঙ্গলের মাথায় এক ফালি চাঁদ উঠছে। চতুর্দিক সমস্ত বিশ্ব চরাচর, গ্রহ উপগ্রহ নিস্তব্ধ প্রতীক্ষায় নির্বাক। শীতের গভীর রাতে গহন জঙ্গলের মধ্যে, শিশির ভেজা পথে প্রান্তরে, বনে পাহাড়ে সেই এক ফালি প্রসিত ভর্তৃকা চাঁদের যে কী রূপ, তা কি বলবো। মন্ত্রমুগ্ধ হয়ে আমি ওই দিকে চেয়ে দাঁড়িয়েছিলাম। হঠাৎ সমস্ত মুগ্ধতা কেটে গেল একটা বুক কাঁপানো ভৌতিক অট্ট হাসিতে। সে হাসি বুকের মধ্যে অবধি, বুকের পাঁজরে পাঁজরে চমক তোলে। সেই হাসির সঙ্গে সঙ্গে মুখ ঘোরাতেই দেখতে পেলাম একটা প্রকাণ্ড হায়েনা তার কুৎসিত ভঙ্গিতে চলতে চলতে বোষ্টমনালার দিকের জঙ্গলে মিলিয়ে যাচ্ছে। সে চলে গেল বটে, কিন্তু তার সেই বুক কাঁপানো ঘুম ভাঙানো হা 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 হাসি অনেকক্ষণ কাঁপতে থাকলো পাতায় পাতায়, ঝোপে ঝাড়ে, পাথরে পাথরে। অনেকক্ষণ বসে থাকতে থাকতে কোমর ধরে গিয়েছিল। ভাবলাম একটু পায়চারি করে নি পথে, ডেরার সামনেই। একটা প্যাঁচা, ছোট্ট প্যাঁচা, নালার ওপাশে কিচর কিচর আওয়াজ করে একটা বড় গাছ থেকে উড়ে ভিতরের সেগুন প্ল্যান্টেশনের দিকে চলে গেল। বসে থাকতে থাকতে আমার নাক কাঠের আগুনের গন্ধে ও মোষের গায়ের গন্ধে ভরেছিল। এখন ডেরা ছেড়ে ফাঁকায় আসতেই সে গন্ধটা নাক থেকে মুছে গিয়ে রাতের নির্ভেজাল টাটকা গন্ধে নাক ভরে গেল। মাথাটা পরিষ্কার হয়ে গেল। বাঘের জন্য রাত জাগার বিন্দুমাত্র প্রয়োজন যে ছিল না, তা আমার মতো করে কেউই জানত না। কিন্তু বাঘটা একটা ছুতো, যেমন শিকারও একটা ছুতো, একটা নিছক অ্যালিবাই। শিকারের ছুতো না থাকলে কি এমন এমন জায়গায় আসতে পেতাম কখনো? বছর বছর, বহু বছর, বারবার। বাঘের ছুতো না থাকলে কি এমন একলা রাতে একা একা এমন পথে পায়চারি করতে পেতাম? ইয়েসের বাহানা হ্যাঁ, এক বিহারি মুসলমান বন্ধু বলেছিলেন। ঠিকই বলেছিলেন। আমিও জানি শিকার সিরিফ বাহানা হ্যাঁ। ভীষণ ভালো লাগে জঙ্গলে আসতে, থাকতে। এত ভালো আমার আর কিছুই লাগে না। ভুল বললাম বোধহয়। সবচেয়ে ভালো লাগে তোমার কাছে থাকতে, তোমার সামনে থাকতে। তারপরই জঙ্গল ভালো লাগে। আমার খুব শখ ছিল, স্বাদ ছিল, একদিন, কখনো, জীবনে কোনো এক সময়, 1 মিনিটের জন্যে হলেও তোমার কোলে মাথা দিয়ে শুয়ে থাকব। জঙ্গলে এলে জঙ্গলকে তোমার বিকল্প বলে মনে হয়। বড় শান্তি পাই আমি।
আমার সমস্ত শরীর, সমস্ত স্নায়ু, সমস্ত মন স্নিগ্ধ শান্ত হয়ে ওঠে। জঙ্গল থেকে আশ্চর্য শান্তি বিকিরিত হয়। সেই শান্তি এমন এমন রাতে আমার বুকের মধ্যে সেদিয়ে যায়। যখন যায় তখন আমার বুক এক পরিতাপহীন, আক্ষেপহীন শান্ত ভাবনায় ভরে ওঠে। ঠিক তখনই তো আমাকে ক্ষমা করার কথা ভাবি। তবু আমি কাউকেই তোমার বিকল্প করিনি, কারণ তোমার কোনো বিকল্প নেই। তোমার বিকল্প হয় না, তোমার কোনো বিকল্প ছিল না। না, না, নয়নার কোনো বিকল্প নেই রিজু বোসের জীবনে। এখন রাত প্রায় 1:15। তুমি এখন নিশ্চয়ই অঘরে ঘুমোচ্ছ। কলকাতায় তো এত শীত নয়। তোমার হালকা নীলরঙা কম্বলটা বুকের নিচু থেকে ঢেকে রেখেছে তোমার শরীর। গলার কাছে নাইটির ফ্রিল দেখা যাচ্ছে। তুমি আরামে ঘুমোচ্ছ। তুমি যখন ছোট্ট ছিলে, তুমি কি অদ্ভুত এক কায়দায় উপুড় হয়ে শুতে। তোমার পা দুটো গুটিয়ে আনতে বুকের কাছে, পেছনটা উঁচু হয়ে থাকতো, মুখটা গুজে দিতে বালিশের গভীরে। তুমি একটা পাগলি ছিলে। তুমি বলেছিলে যে একবার আমার সঙ্গে এখানে আসবে, এ জঙ্গলে। যদি আসতে, তাহলে তোমাকে আমি কত জায়গায় নিয়ে যেতাম, কত জিনিস দেখাতাম। তুমি ভাবতেও পারো না। তুমি সত্যিই জানো না কলকাতাটা কি দরিদ্র। আমি জিপের স্টিয়ারিংয়ে বসতাম, তুমি আমার পাশে বসতে। উইন্ডস্ক্রিনের কাচটা একটু তুলে দিতাম, যাতে হাওয়া ঢুকে পেছন থেকে ধুলো তাড়িয়ে নিয়ে যায়। কোন বিখ্যাত কার রেসিং চ্যাম্পিয়ন বলেছিলেন না, গিভ মি দ্য মুনলাইট, গিভ মি এ গার্ল অ্যান্ড লিভ দ্য রেস্ট টু মি। না, না, যে কোনো মেয়ে নয়। আমি হলে বলতাম, গিভ মি মাই গার্ল, দ্য গার্ল, অ্যান্ড লিভ দ্য রেস্ট টু মি। তুমি কটক থেকে আমার সঙ্গে আসতে অঙ্গুলে, ঢেনকানল হয়ে। ঢেনকানলে পোর মিঠা খাওয়াতাম। তারপর অঙ্গুলে এসে সম্বলপুরের পথের মোড়ের দোকানে দই বড়া। অঙ্গুল থেকে রওনা হয়ে আসতাম পূর্ণাগড়। পূর্ণাগড়ের পর করতপটা, করতপটা থেকে পম্পাসর, তারপর জগন্নাথপুর হয়ে পুরুনাকোটে। ইচ্ছা করলে তুমি পুরুনাকোটে নাও থাকতে পারতে। পুরুনাকোটের মোড় থেকে বায়ে চলে যেতাম আমরা, ছটকুই হয়ে টুম্বকা, অথবা ডাইনে মোড় নিয়ে চলে যেতাম বাগমুন্ডা, নগ্ন নির্জন উপন্যাসের পটভূমিকায়। আসন্ন সন্ধ্যার মুখে যখন বড় বড় ধনেশ পাখিগুলো গ্লাইডিং করে গোলাপি আকাশের আর ঘন জঙ্গলের পটভূমিতে পাহাড়ের কোলে কোলে ফিরে যেত, তখন তুমি যদি চুপ করে বাংলোর বারান্দায় চেয়ার পেতে বসে থাকতে, তবে তোমার মন এক দারুণ দেনা পাওনাহীন আনন্দে ভরে উঠত। যদি টুম্বকা অথবা বাগমুন্ডাও না ভালো লাগতো, চলে যেতে আমার সঙ্গে তবে টিকর পাড়ায়, যেখানে মহানদী নীল হয়ে বয়ে চলেছে গভীর খাদের মধ্যে দিয়ে। ওরা বলে সাতকোশিয়া গণ্ড। 14 মাইল চলেছে মহানদীর দুপাশের মাথা উঁচু পাহাড়ের মধ্যের খাদের বুক বয়ে। নদীর দুপাশে বোধরাজ্যের মাথা উঁচু পাহাড়, বৌদ্ধ, ফুলবাণী, দশপাল্লা। পারিদি উপন্যাসের পটভূমি দেখতে পেতে। তুমি যেখানেই যেতে চাইতে, সেখানেই নিয়ে যেতাম তোমাকে। তুমি অবাক হয়ে ভালো লাগায় তাকিয়ে থাকতে, বলতে, ইস কি সুন্দর। তুমি ভালো লাগায় শিউরে উঠতে, আর তোমাকে সুখী দেখে আমিও শিউরে উঠতাম। তুমি বলতে, আমার বাহুতে গাল ছুঁয়ে বলতে, ইস কি ভালো। ডেরা থেকে অনেক দূর চলে এসেছিলাম। এদিকে গাছগুলো
ঘন ছায়া ফেলেছে পথে, চাঁদের আলো এখানে পৌঁছবে না। ডেরার দিকে ফিরলাম এবার। অন্ধকারে কোথাও হাতি কি বাইসন কি ভাল্লুকের সঙ্গে ধাক্কাধাক্কি হয়ে যেতে পারে। ডেরার দিকে ফিরছিলাম, তখন হঠাৎ প্রায় 2 মাইল দূর থেকে এক বাঘিনীর ডাক শোনা গেল। ওয়াও! সমস্ত নিশুতি রাত সেই ডাকে গম গম করে উঠল। অনেকক্ষণ ধরে পাহাড়ে পাহাড়ে প্রতিধ্বনি উঠল সে ডাকের। সে ডাক ভিজে বনে পিছলে যেতে লাগলো। তারপর ঘন ঘন ডাকতে লাগলো বাঘিনী, বাঘকে ডাকতে লাগলো। এমন চাঁদের রাতে, এমন হিমেল রাতে বাঘিনী বাঘের আদর খাওয়ার জন্যে পাগলিনী হয়ে উঠেছে যেন। কিছুক্ষণের মধ্যেই অন্য দিক থেকে, বাঘমুন্ডার দিক থেকে বাঘের আওয়াজ শোনা গেল। বাঘ উত্তর দিতে দিতে এগিয়ে যেতে লাগলো আওয়াজের দিকে। তার আওয়াজে কোনো দ্বিধা, কোনো সংশয় ছিল না। আত্মপ্রত্যয় ঝরে পড়ছিল তার উদাত্ত থেকে। বাঘিনীও ডাকতে ডাকতে বাঘের ডাকের দিকে আন্দাজ করে এগিয়ে যেতে লাগলো। এখন বাঘিনীদের আদর খাওয়ার সময়। আস্তে আস্তে ডেরায় ফিরে ভাবলাম, এখন সারা রাত তাঁবুর মধ্যে শুয়ে শুয়ে বাঘ ও বাঘিনীর ডাক শোনা যাবে। সারা রাত ওদের খেলা চলবে, এক দারুণ খেলা। তারপর ভোর হয়ে গেলে ওরা দুজনে দুজনকে ছেড়ে চলে যাবে। ক্লান্তি অপনোদনের। আরামের ঘুম ঘুমাবে ওরা আলাদা আলাদা, নালার রোদ পড়া শুকনো বালির ওপরে অথবা গুহায়। চিত হয়ে শুয়ে রোমকূপে শরীরের আনাচে কানাচে প্রতি অঙ্গ এবং প্রত্যঙ্গে রোদ লাগাবে। সূর্যের আশীর্বাদে অভিষিক্ত করবে নিজেদের। তারপর আগামী রাতের জন্যে ঘুমের মধ্যে সারা দুপুর ঝুরঝুর স্বপ্নের মধ্যে গোফের আড়ালে হাসি হাসি মুখে নিজেরা তৈরি করবে নিজেদের নরম লোমের শরীরে তাপ সঞ্চিত করে নেবে, নিচে জ্বলবার জন্যে, অন্যকে জ্বালাবার জন্যে। তাঁবুর মধ্যে ঢুকে জামা কাপড় খুলে কম্বলের নিচে চলে গেলাম। এমন অনেক রাতে সত্যিই মনে হয় একজন সঙ্গিনী, বাঘিনী নয়, নিছক একজন মানবী সঙ্গিনী থাকলেও থাকতে পারতো আমার। আমি তো কুলুঙ্গির ফুল বেলপাতা খেয়ে থাকা দেবতা নই। আমি যে রক্ত মাংসের একজন সাধারণ মানুষ। না, বাঘিনী চাইনি আমি, কখনোই না। মানবী চেয়েছিলাম একজন নরম, লাজুক, মিষ্টি মেয়েকে চেয়েছিলাম। একটি মাত্র মেয়ে, তার নাম নয়না। ঘুম আসছিল না। রাত প্রায় 2টো বাজে। শীতটা এখন খুব বেশি। বাইরের নালার জল যেন বরফ হয়ে গেছে। কুলকুলেনি আওয়াজটা যেন অনেক ঘন হয়ে এসেছে। ক্যাম্প খাটে এপাশ ওপাশ করছিলাম। ওপাশে ফোল্ডিং টেবলে লেখার কাগজ কলম, জামা কাপড়, বন্দুক ও রাইফেল দুটো এক সারিতে গান রেখে সাজানো। বাইরের আগুনের আঁচ এসে তাঁবুর ফাঁক ফোকর দিয়ে ব্লুইং করা ব্যারেলগুলোয় পড়ে চকচক করছে। তাঁবুর ওপরে গাছের পাতা থেকে শিশির পড়ছে টুপ টুপ করে। কুম্ভাটুয়া পাখিটা এখনো ডেকে চলেছে একটানা, গুপ 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 গুপ। ঘুম আসছিল না। অনেক কথা মনে আসছিল। ধান খেতে বগারি পাখির ঝাঁকের মতো মনে আসছিল, আবার পরমুহূর্তেই দল বেঁধে উধাও হয়ে যাচ্ছিল।